বিয়ের ৩ বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলো স্বামী সান্নিধ্য পেতে মন ছটফট করে। বিয়ের পর কোনো নারী বা স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতে চায়, অথচ তার তাই করতে হয়েছে। সে কেবলই নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে, কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাই কয়েকটা শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেতে নেয় পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাইরে থেকে একটা কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে বলছেন, তাইয়াব্ব তো বিদেশ থেকে চলে আসছে মেজ বউ, বাড়িতেও পৌঁছে গেল বলে। অথচ ছোট বৌমাকে ওর বলা কথাগুলো এখনো বুঝিয়ে বলতে পারলাম না। ও বাড়ি ফিরে আবার গণ্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথার জবাবে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলে, ঝামেলা তো করতেই পারে আম্মা, আপনার ছোট ছেলে যা গোয়ার, বাড়ি ভর্তি মানুষজনও তো মানবে না। তার চেয়ে না হয় ছোট যাকে কথাগুলো বলে দেন। জবাবে তিনি ইতস্তত করে বললেন, কিন্তু বৌমাকে এসব বলি কি করে বলো তো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দেবে, বুঝিয়ে বলো, ও যেন ভেঙে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল। সন্দেহের উগ্র হলো হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী, যা বলতে তার শাশুড়ির এত দ্বিধা? আর তা না জানলে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? সে শুনেছে বিদেশে গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে অনেকে বিয়ে করতে হয়। তায়েব্বও এমন কিছু করেনি তো? পরে সেই মেয়ে দেশে নিয়ে ফিরছে? প্রশ্নটা মনে আসতেই নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভন ভন করে ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসতে চাইল বিশ্রীভাবে। এমন কিছু হলে সে সইবে কিভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার, কিন্তু মনকে বুঝ দিল এমন কিছু তো নাও হতে পারে। বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া বোকামি। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগলো। কানে বাজল সুমির আতকে ওঠা কণ্ঠের জবাব, না মা, আমি কিছুতেই এসব বলতে পারবো না। ছোট যা তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে। পুরো ঘর গুছিয়ে নিজেও এখন সাজগোজ করতে বসেছে। এই আনন্দিত মুখের ওপর কি করে এসব বলবো আমি? ওর ছোট মনকে ভাঙা সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করল সুমি। যা ভাঙার তো এমনিই ভাঙবে সুমি, হয়তো আগে বা পরে। তায়াব্ব এলে তখন তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বললে কোনো ঝামেলা হবে না। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও। তায়াব্ব তার সাথে সংসার করতে চায় না। সে যেন তার নিজের সীমা মেপে চলে, পারলে বাবার বাড়ি চলে যায়, ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা। সম্পর্কে প্রিয়তার বড় যা হয় সে। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকান জামেলা বানু। অভিব্যক্তিতে স্পষ্টতর ফুটে ওঠে তিনি বড় ছেলের বইয়ের কথায় সন্তুষ্ট নন। প্রতি উত্তরে তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলছো তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এইভাবে যত সহজ, বৌমাকে গিয়ে বলা অতটা সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরবে বলে আনন্দে আছে, ঘর দোর সাজিয়ে নিজেকে সাজাতে বসেছে। এখন এটা শুনলে তার কি হবে সেটা ভাবছো? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। চ সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, উফ আম্মা,
যেখানে সে আর আমাদের কেউ হয়ে থাকছে না, সেখানে তার চালচুলোর কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়েই ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো তাকে মানছে না, তবে তাকে নিয়ে ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে জামিলা বানু বললেন, ভাবনার বিষয় তো আছে উপমা। তায়ব্য যদি সত্যিই প্রিয়তাকে ছেড়ে দেয় তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের শ্বশুরদের এই বংশে কোনো ছেলের 2-3টে বিয়ে করে সংসার করা স্বাভাবিক ঘটনা, কিন্তু কেবল দ্বিতীয় বিয়ে করবে বলে আগের বউকে তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এই বাড়ির নিয়মে তা নেই। এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্যই রাখে। এখন চাইলেই কি সেই নিয়ম পাল্টানো যাবে? আমরা মুরব্বি হয়ে এইসব কিভাবে মেনে নেব বলো? শাশুড়ি মায়ের কথার প্রতিক্রিয়া স্বরূপ সাই মেনালো সমী। অপরদিকে কোনো রূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা, আগের খেয়ে ধরে থাকলে কি চলবে বলেন? তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলে যে তা রাখবে তা না, ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়া যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন নীলিও তায়ব্যকে বিয়ে করবে না। সে সাপ বলে দিয়েছে, সতীনের ঘর করা তার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তায়ব্যকে প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন। দেবরজি এতদিন পর এসে ঝামেলা লাগাক তা ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়ল মনে হলো। তার বর তবে দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করছে, আর এই সবকে নীরব সমর্থন চালাচ্ছে সবাই। সে আর সহ্য করতে পারল না, পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জামিলা বানু ও সুমি ভড়কে গেল। তড়িতে মুখ শুকনো করে ফেললেন জামেলা বানু। উপমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি হাসল সে। প্রিয়তার হাতে 3টি শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে রেখে কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যিই আমার সাথে সংসার করবেন না বলেছেন? প্রিয়তার প্রশ্নে অসহায় চোখে তাকান জামেলা বানু। মুখ গলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় যেন নিজের চোখে দেখছেন তিনি, যার বিধ্বস্ততার চোখে মুখেও ফুটে উঠছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথা শুনেছে, কিন্তু সে যে দরজার বাইরে ছিল এটা তিনি বুঝতে পারেননি। তীব্র অনুশোচনা দুচোখ দৃষ্টি নামিয়ে ফেললেন তিনি। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যি এই কথা বলেছে ছোট ভাবি? সে সত্যি নীলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুইয়ে ফেলল সুমি। এদের নীরবতায় উত্তরটা লুকোনো ছিল। তবুও উপমা পাশ থেকে তার ভদ্র ভাষার আড়ালে লুকিয়ে রাখা বিষদাঁত দেখিয়ে বলল, সত্যি না মিথ্যে তা না হয় নিজের চোখেই দেখবে তুমি। আমার বোন নীলি আর তায়ব্য যখন একসাথে বাড়ি ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলেই কেমন করে হেসে উঠল উপমা। তা দেখে উত্তেজিত হলো প্রিয়তা। বিয়ের পর থেকে উপমার কটু কথা শুনে চলতে হয়েছে তাকে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এই বাড়ির বউ হওয়ার ব্যাপারটা উপমা মেনে নেয়নি কখনোই। উপমার আশা ভঙ্গ হয়েছে জন্য এমন করছে ভেবে এতদিন নীরবে সহ্য করে গেছে সে। হয়তো একদিন সব ঠিক হবে ভেবেছিল, কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ও, আপনার বোন তাহলে এখনই উদ্দেশ্য হাসিলে নিজের লেজ এগিয়ে দিয়েছে, তাই না? সাথে করে নিয়েও আসবে তাকে। তো বেশ আনুক, কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমিও যাচ্ছি না এ বাড়ি ছেড়ে।
এক সময় তো নীলি আপুকে রিজেক্ট করেই তিনি আমাকে বিয়ে করলেন, এখন আবার সেই নীলি আপুর জন্য আমাকে ছাড়বেন? কারণটা কি তার জবাব আমাকে জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলে প্রিয়তা। তার কথায় উপমা হাস্য মুখে বলে, মানুষ একবার ভুল করে কাদায় পা ফেলেছে বলে যে সে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তায়েব্বও তাই করেছে। আমার বোনকে রিজেক্ট করে তোমাকে বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগেই ধরতে পেরেছে, তাই তো দেশে ফেরার আগে নিজের জীবনের ভুলটা শুধরে নিতে চাইছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও, নিজের স্বামীকে অন্যের সাথে দেখে সহ্য করতে পারবে না। আপনার আর দরদ দেখানো লাগবে না, নিজের জ্ঞান আমার আছে, কি করব না করব তা আমার ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছেন আমার সংসার ভাঙতে, এবার শান্তি তো? দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করে প্রিয়তা। তার কথায় ক্রুদ্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গিয়েছে। জামেলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে দেখে প্রিয়তার পিছু যায়। ঘরে গিয়ে চুপটি করে বসে রয়েছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বলেন, তুমি একদম চিন্তা করো না প্রিয়তা, তায়েব্ব আরেকটা বিয়ে করলেও এই বাড়িতে নিজের পুরো দস্তুর অধিকার পাবে তুমি। আমি এখনও মারা যায়নি, আর আমি থাকতে এ বাড়ির চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। কথাটা বলে প্রিয়তার ঘাড়ে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বলল, আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এ বাড়ি থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মা। সতীনের ঘর করার শখ আমারও নেই, তবে আমি থাকতে অন্য নারীতে জড়ালো কেন? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে করলো কেন? এই জবাব আমার চাই। আমার জীবন নিয়ে তো এত সহজে কাউকে খেলতে দেব না আমি। জবাবদিহি করতে হবে এর জন্য। এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। জামেলা বানু প্রিয়তাকে প্রতিউত্তরে কিছু বলতে গিয়েও দমে গেলেন। মেয়েটির শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ, যেখানে অন্য মেয়ে হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাতো, অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনেও নীরব স্তব্ধ। জামেলার হঠাৎ করেই মনে হলো সব যেন পাল্টে গিয়েছে, এই দুনিয়াও বদলে গিয়েছে। আগে রীতিনীতির পোড়া গন্ধ তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বরের পাশে আধুনিক পোশাকে সজ্জিত নীলাকে দেখে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় প্রিয়তার। যে মানুষটার অপেক্ষায় সে 2 বছর ধরে অতি যত্নে তিলে তিলে ভালোবাসার প্রাসাদ সাজালো, তা মুহূর্তেই চুরমার হয়ে যায়। তার আঘাতে হৃদয় রক্তক্ষরণ হয়, চোখ দুটো ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সেসবকে আশকারা দেয় না সে মানুষ তার ভালোবাসার প্রাসাদে সানন্দে আগমন না করে দূর থেকেই ভাঙার অস্ত্র নিয়ে ফিরেছে। সে মানুষের জন্য তার চোখের মূল্যবান পানি ফেলবে না সে, বরং তাকে ভাঙতে কেউ ইট ছুঁড়ে মারলে সেও উল্টো পাটকেল ছুঁড়ে মারবে। মন ভাঙার সব যন্ত্রণাকে উপেক্ষা করে সে নির্লিপ্ত স্বরে বলে ওঠে, দেশে ফিরেই দেখছি হবু বউয়ের আঁচল ধরে ঘুরঘুর করা শুরু করেছেন, এয়ারপোর্ট থেকে সঙ্গী হলেও নাকি? প্রিয়তার প্রশ্নে তায়েব্ব তার সামনে দাঁড়ানো তার বধূর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কেমন অগোছালো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। তারপর নীলাকে দেখল সে আসবে বলে নিজেকে কতটা পরিপাটি করেছে নীলা। নিজের বউ ও হবু বউয়ের মাঝের ফারাক নিজের চোখে আবারও ধরা পড়ল তার। সে প্রিয়তার প্রশ্নের জবাব না দিয়েই কেবল ক্লান্ত স্বরে বলল, আমার বিশ্রাম দরকার আম্মু, অহেতুক কোনো কথা আমি শুনতে চাইছি না, মানুষজনকে তাদের সীমা বুঝিয়ে দিও। কথাটা বলে গটগট করে নিজের ঘরে চলে গেল তায়েব্ব। সেদিকে তাকিয়ে ক্ষীণ হেসে নীলি পাশে থেকে বলে ওঠে, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি এয়ারপোর্ট থেকে নয়, নিউ ইয়র্ক থেকে তার সঙ্গী হয়ে এসেছি।
আমিও যে তার সাথে সেখানে পড়তে গিয়েছিলাম ভুলে গেছো? সে যেতেই পারো। তা তোমার বর এটা কি করে বলে গেল বলো তো? তবুও তুমি কিসের আশায় এখানে আছো? কোনো স্বার্থ অবশিষ্ট আছে কি? নাকি আমাদের বিয়ে নিজের চোখে দেখে বাড়ি ফিরতে চাও? কোনটা? কথাটা শুনে প্রিয়তা ব্যঙ্গ করে জবাব দেয়, এতটা দুর্দিনও আমার আসেনি আপু যে কোনো কিছুর আশায় থাকতে হবে। ওসব স্বার্থের আশা তো আপনাদের থাকে। আর রইল আপনাদের বিয়ে দেখা। করছেন তো দ্বিতীয় পাত্র বিয়ে, এটা এত খুশি হয়ে দেখার কিছু নেই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নীলি, দাঁতে দাঁত চেপে বলে, তোমার কথার এই স্ত্রীর জন্যই তায়েব্য ছাড়তে চাইছে তোমাকে। স্বামীকে সম্মান করতে জানো না, অভদ্র মেয়ে মানুষ। প্রিয়তা এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি আসলেই অভদ্র মেয়ে মানুষ। আসলে কি বলুন তো, অন্যের জামাইয়ের পেছনে পড়ে থাকার মতো ভদ্রতা শেখা হয়নি আমার। বাবা মা বেঁচে নেই তো, এসব কে শেখাবে? কথাটা বলে নীলির বাবা মাকে এক পলক দেখে সেখান থেকে প্রস্থান করে প্রিয়তা। এই কাল নাগিনীর মুখ আর দেখতে চায় না সে। এমনিতেও সব বিষ শিয়ে উঠেছে, নিজেকে হালকা করার জন্য একটু সময় দরকার। অপরদিকে নীলি তার যাত্রাপথে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিয়তা যে কথার পিঠে এত কথা বলতে শিখে গেছে তা তার জানা ছিল না। নিজেকে ধাতস্থ করে নিয়ে নিজেদের ফ্ল্যাটের দিকে যাত্রা করে নীলি। একই বিল্ডিংয়ে ৫ম ফ্লোরে তাব্যরা এবং ৭ম ফ্লোরে নীলিরা থাকে, তাই একসাথে এত দূর আসতে পেরেছে তারা। সময়টা ভালোই কেটেছে, কিন্তু বাসার সামনে এসে মুডটা নষ্ট হয়ে গেল। ২ বছর বিদেশে থেকে আরও একটা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছে তায়েব্য। তাকে দেখতে এখন এ বাড়ির নিকট আত্মীয়দের ভিড়। সেই ভিড়কে উপেক্ষা করে তায়েব্য রুমে ২ পক্ষের মুরব্বীরা জড়ো হয়েছে। প্রিয়তার পক্ষের মুরব্বী বলতে কেবল তার বড় ভাই উপস্থিত আছে। তাদের আলোচনার বিষয়বস্তু তায়েব্যের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। বড়দের মাঝে প্রিয়তার নিজের কোনো কথা বলল না। তার হয়ে বড় ভাই বোনের স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাইছো বলো তো? এসব কি করছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার ইচ্ছে হচ্ছে তো বিয়ে করলে, আবার মন চাইলে ছাড়তে চাইছো? এগুলো কি ধরনের ছেলে মানুষই খেলা? তার কথার বিপরীতে তায়েব ভাবলেশীন কণ্ঠে জবাব বলে, আমি কোনো ছেলে মানুষই করছি না, বরং বাস্তবতা যা তাই বলছি এবং করছি। তার এমন গা ছাড়া ভাব রাগান্বিত করে তোলে প্রিয়তার ভাইকে। এবার সে রুষ্ট কণ্ঠে বলে, তো তোমার সেই প্রস্তাবটা কি তায়েব্য? অন্য জীবন নিয়ে খেলা? কিন্তু তুমিও জেনে রেখো, আমার বোনকে নিয়ে খেলা এত সহজ নয়। তায়েব্য এবার পূর্ণ দৃষ্টিতে প্রিয়তার ভাই প্রান্তর দিকে তাকায়, গম্ভীর হয়ে বলে, আমি কারোর জীবন নিয়ে খেলছি না প্রান্ত ভাই, এটা আপনিও ভালো জানেন। আমি বরং মুক্তি দিচ্ছি তাকে। বিয়ের পর 1 বছর আমি এই বাড়িতেই ছিলাম, একটা বছর তো কম নয়। অথচ তার মাঝেও তার সাথে আমার বনিবনা হয়নি। সে আমাকে একটাবার স্পর্শ অবধি করতে দেয়নি, বরং পালিয়ে বেরিয়েছে। এভাবে কখনো সংসার হয় না, কোনো পুরুষ এভাবে থাকতে পারে না। আমিও আর এভাবে মানিয়ে চলতে পারবো না। আমার এখানে থাকলে তারও যেহেতু কষ্ট হবে, তাই তাকে ডিভোর্স দেওয়া যুক্তিযুক্ত মনে করছি। আর আমি নীলিকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বছর 2 আগেই। সে শিক্ষিতা, স্মার্ট ও আধুনিকা। আমরা দুজনেই একই প্রফেশনের। তার চেয়ে বড় কথা, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি। সে আগে থেকেই আমাকে ভালোবাসে। এর চেয়ে বেটার অপশন আমি আর একটাও পাবো না, এটাই বাস্তবতা। এসব শোনার পর বিষাক্ত এক অনুভূতির গন্ধ পেল প্রিয়তা। লোকটার প্রতি সব অনুভূতি ক্ষণকালের জন্য উবে গেল তার। শুধুমাত্র দৈহিক সম্পর্ক হয়নি বলে আরেকটা বিয়ে করবে? সে তো তখন ছোট ছিল, এসব ভয় পেত। পাওয়াটা অস্বাভাবিকও নয়। এতটুকু জ্ঞান কি এই লোকের নেই? এমন মানুষের সাথে সংসার করা, নিজের অধিকার রাখার ইচ্ছাটাকেও উবে গেল। যেখানে সম্মান নেই সেখানে জোর করে ঘর টিকিয়ে রাখার মানে হয় না। তাই তো একদম নীরব হয়ে রইল সে।
এদিকে তায়েব্বর কথাটা শুনে বৃত্তৃষ্ণায় মুখ ছেয়ে গেল জামেলা বানুর। মায়ের সামনে মুখে কোনো লাগাম নেই। এ কেমন ছেলে পেটে ধরেছেন তিনি। রাগে ঘোত করে তিনি বললেন, এই কথা তোর আগে মাথায় ছিল না? প্রিয়তার বয়স কম ছিল, তার উপর সে ছোট থেকে একটু অন্যরকম। আমরা তাকে বিয়ে করার আগে 1000 বার বারণ করে বুঝিয়েছিলাম তোকে, তখন তো কিছুই মানিসনি। জিদ করে মেয়েটাকে বিয়ে করলি তখন, আর এখন সেই ওকেই ছাড়তে চাইছিস? আমাদের কথা নাই ভাবলি? সে কি খেলার পুতুল? বাপ মা মরা মেয়ে, ডিভোর্স হলে আর কি হবে সে খেয়াল করেছিস? আচ্ছা মানলাম প্রিয়তার সাথে তোর বনিবনা হয়নি কখনো, তোর আর মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নীলিকে বিয়ে করে নতুন সংসার করবি, ঠিক আছে, আমরাও মেনে নিয়েছি। কিন্তু প্রিয়তাকে ডিভোর্স দেওয়াটা কি খুব দরকার? 2 বউ নিয়ে সংসার করা যায় না? প্রতি উত্তরে তায়েব্ব নির্লিপ্ত ভঙ্গে বলল, আম্মু, প্রিয়তাকে রাখতে আমার কোনো আপত্তি নেই। সে যদি থাকতে চায় এখানে আগের মতোই থাকতে পারে, ওকে নিয়ে মাথা ঘামাবো না আমি তো শুধু বলছিলাম আমি। তায়েব্ব তার কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগে নীলি প্রতিবাদ করে বলে, কিন্তু আমার আপত্তি আছে এতে। আমি কখনোই সতীনের সংসার করব না। হয় সে মেয়েকে তুমি ডিভোর্স দেবে, না হয় আমি তোমাকে বিয়ে করব না, অন্য মেয়ে খুঁজে নিও তুমি। জামেলা বানু নীলির দিকে চোখ বড় করে তাকিয়ে বলে, এ কি কথা মেয়ে? বিবাহিত লোককে বিয়ে করবে আর সতীনের সাথে ঘর করতে পারবে না? তায়েব্ব যখন তোমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইছে, তখন তুমি তায়েব্বের প্রথম গুরুত্ব হয়েই থাকবে। প্রিয়তা কেবল থাকার মতো একটা ঘর পেল, মেয়েটা এই হলেই ঢের, তাতেও আপত্তি? প্রান্ত এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তার বড়ি যখন অন্য কারোর হতে চলেছে, তখন তার উছিলায় আমার বোনের ঘর দিয়ে কি হবে আন্টি? তার থাকার জন্য তার ভাইয়ের বাড়ি অবশিষ্ট আছে, বরবিহীন ঘরে তার থাকতে হবে না। প্রান্তের এমন কথায় তার দিকে দৃষ্টি দেয় সবাই। হুট করে তার এমন কথা বেশ চমকে দিয়েছে তাদেরকে। জামেলা বানু সচকিত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো, চলে যেতে চাইছো? প্রিয়তা ধাতস্থ কণ্ঠে বলল, জি আম্মা, এখানে থেকে বিনা পয়সায় নাটক দেখার শখ বা সময় কোনোটাই আমার নেই। তার চেয়ে নিজেকে গুছিয়ে নিতে সময় দেওয়া দরকার। প্রিয়তার স্বীকারোক্তি অবাক করে দিল সবাইকে। একটু আগেও যে প্রিয়তা নিজের অধিকার ত্যাগ করে এ বাড়ি থেকে কোথাও সরবে না বলেছিল, ক্ষণকালের ব্যবধানে সে বলছে এ ঘর তার চাই না। প্রিয়তার এমন কথায় উপমাও অবাক হয়ে গেল। প্রিয়তা ও তার ভাই যে হুট করেই নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে এটা ভাবেনি সে নিজেও। তারা তো ভেবেছিল মেয়েটা যাওয়ার জায়গা নেই বলে এখানেই মাটি কামড়ে পড়ে থাকবে, যেভাবে ঠিক এতদিন পড়েছিল সেভাবেই। কিন্তু তাদের সেই ভাবনা যেন ভুল প্রমাণিত হলো প্রান্তের কথায়। বড় বড় চোখ করে তারা তাকিয়ে রইল। কেবল নির্লিপ্ত তায়েব্ব চোখ ফিরিয়ে নিল। তার ভাবভঙ্গিতে স্পষ্ট এমন কিছু হবে সে নিশ্চিত ছিল। পুত্রবধূর উত্তরে নীরব হয়ে যায় জামেলা। এমন একটা পরিস্থিতি যেখানে তার ছেলেই মেয়েটাকে রাখতে চায় না, সেখানে সে ঠিক কী বলবে বুঝেও পায় না। নিজ স্বামী হয়ে এভাবে ভরা আসরে বলছে এই মেয়েকে দিয়ে সে সুখী নয়। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কষ্টকর তা তিনি নিজে কখনো উপলব্ধি না করলেও আজ স্বচক্ষে দেখতে পাচ্ছেন যেন। এতেই নিজেকে কেমন অসহায় লাগছে তার। জামেলা বানুর কেবলই মনে হচ্ছে যদি তার ক্ষমতা থাকতো তবে সে সব ঘটনা পিছিয়ে দিত, ঘটনার মোড় টেনে থামিয়ে দিত বছর 3 আগে, যেখানে তায়েব্ব প্রিয়তাকে বিয়ে করে কতটা সন্তুষ্ট চিত্তে ছিল, সব সময় বউকে কাছে পাশে রাখতে চাইতো, আর প্রিয়তা তার থেকে পালিয়ে বেড়াতো। এসব দেখে তখন কতই না বিরক্ত হতেন তিনি। অথচ এই অবেলার স্মৃতিকে ওইসব মধুর ঠেকছে। মনে হচ্ছে দিনগুলো ফিরে আসুক, অথচ যেদিন একবার যায় তা কখনো ফিরে আসে না। যদি আসতো তবে সবাই তার ভুলগুলো মুছে ফেলতো,
তপ্ত শ্বাস ছাড়ে জামেলা বানু। প্রান্তর দিকে তাকাতে সে আবারও বলে, শুনলেন তো ওর মনোভাব। এখন আর কারোর আপত্তি থাকার কথা নয়। ওকে আজই সঙ্গে নিয়ে যাব আমি। তাকে তার বিয়ের সময় দেওয়া মায়ের স্মৃতি ধারণ করা গহনাগুলো ফিরিয়ে দেন। সাথে আজই সব মিটমাট করে নেওয়া প্রয়োজন। কথাটা বলে আর চোখে তায়েবের দিকে তাকালো প্রান্ত। লোকটি এখনো ওইভাবেই বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্র চোখের দৃষ্টি নামিয়ে ফেলল সে। প্রিয়তা ও তায়েবের মাঝে সম্পর্কের ফারাক একসময় সবার দৃষ্টিতে এসেছিল। প্রিয়তা যখন বিয়ে হয় তখন তার বয়স 15 মাত্র। ওই বয়সে গ্রামের অনেক মেয়েই সংসারে জড়িয়ে গেলেও প্রিয়তা স্বামী কি তা বুঝত না। কেবলই তার থেকে পালানোর বাহানা খুঁজত। তার আকাশ ভালো লাগতো, বাতাস ভালো লাগতো, ভালো লাগতো ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে। মাঝে মাঝে তার কড়া রোদেও খেলতে ভালো লাগতো। এই শহরের আনাচে কানাচে বিকেল নামা মন ভরে দেখতে ভালো লাগতো তার। অথচ তার স্বামী চাইতো প্রিয়তা এসব রেখে তার সান্নিধ্যে থাকুক। আর 5টা-10টা স্বামী যেমন চাই ঠিক তেমন। যেটা প্রিয়তার জন্য অসহ্য লাগতো। ভয় পেত সে তায়েব্যকে। কিন্তু এখনও কি সেই অনুভূতি আছে? জানে না প্রান্ত, জানে না অন্য কেউ। প্রিয়তাকে দেখে এখন কিছু আজ করাও যায় না। তাদের মন মস্তিষ্ক বলে এই 3টে বছরে 18তে পদার্পণ করেছে সে। এখন তো স্বামী বোঝার কথা, হয়তো বোঝেও সে। অথচ তার স্বামী আর তাকে চায় না। এই সবটা জানার পর জোর করে এই সংসার টিকিয়ে রাখতে চাওয়া মতো বোকামি নিজে ভাই হয়ে কিভাবে করবে সে? তার জীবন আপন বলতে আছে কেবল এই একটা বোন। এই বোনটাকে সে অবহেলায় ফেলে যেতে পারবে না। তাই নিজের উচিত কর্ম বুঝে নিয়ে সে ক্লান্ত স্বরে বলল, কারোর অনাগত সংসারে দুঃখের কাঁটা হয়ে ফুটে থাকবে না আমার বোন। নিশ্চিন্তে থাকতে পারো তুমি। ডিভোর্স পেপারও সে পাঠিয়ে দেবে। কিন্তু তার কাবিননামার পাওনাটা দিয়ে দেব। প্রান্তের কথা সমাপ্তি নিজেই টেনে দিল তায়েব্য। ভাইয়ের কথা এভাবে ফুল স্টপ পড়ায় প্রিয়তা বুঝে গেল এ বাড়িতে আর তার কোনো স্থান নেই। একটা তপ্ত শ্বাস ছেড়ে প্রিয়তা তারপর এই ঘর থেকে বেরিয়ে যায়। একে একে সবাই বেরিয়ে যায়। তায়েব্য সেই দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে। প্রিয়তার বিধ্বস্ত মুখখানা দেখে হাহাকার করে উঠল হৃদয়। এই তো এই মুখের অধিকারিণীকেই জীবনে প্রথমবার ভালোবেসেছিল সে। কত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিয়েও করেছিল। সংসার জীবনে 3টা বছর তার সাথে আবদ্ধ থেকে এখন নিজে থেকেই সরিয়ে দিতে হলো তাকে। জীবন এ কেমন খেলা খেলল তার সাথে। সে ঠায় বসে থেকে নিজের ভালোবাসার নীরব বিদায় দেখে গেল। বুকের বাঁ পাশটা পুরাতন স্মৃতিগুলো কেমন টনটন করে উঠল। বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। বুকের যন্ত্রণায় কাতরানোর স্বরে মনে মনে সে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম প্রিয়তা। অনেক শখ করে বিয়ে করেছিলাম তোমায়। অথচ আমার ভাগ্য দেখো, তোমাকে নিজের করে পেয়েও নিজের নামে বন্দি রাখতে পারলাম না। ঠিক পালিয়ে গেলে তুমি, আমিও নিজে হাতে উড়িয়ে দিলাম। তায়েব্য বিদেশে যাওয়ার পর এই 2 বছর এক বিছানায় কাছে পাশে থেকে তুমি আমার মেয়ে হয়ে উঠেছিলে মা। এটা তুমি রাখো, আরেক মায়ের স্মৃতি হিসেবে রাখো। প্রিয়তাকে তার গয়নাগুলো আলমারি থেকে বের করে বুঝিয়ে দেওয়ার সময় জামেলা বানু নিজের একজোড়া বালা দিয়ে উক্ত কথাগুলো বললেন। সেই সাথে চোখের পানি ফেললেন তিনি। সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়তা। এটা অপ্রত্যাশিত ছিল। যে মহিলা বিয়ের পর প্রথম দিকে তাকে নজরে নজরে রাখত, খুঁটে খুঁটে ভুল ধরত, আজ প্রিয়তার মনে হলো এই বাড়িতে এই একমাত্র মানুষ যে তাকে মন থেকে ভালোবাসে। জামেলা বানুও ঠিক এমনটাই মনে হচ্ছে। তিনি অঝরে চোখের পানি ফেলছেন। আসলে নারী জাতি বড় বিচিত্র অনুভূতি বাহক।
যে মেয়েকে একসময় তিনি পুত্রবধূ রূপে চান না বলে নারাজ ছিলেন, এখন সেই মেয়ের জন্যই তার ভীষণ দরদ হচ্ছে। তিনি এই মুহূর্তে প্রিয়তাকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে এই বাড়িতে আনতে না চাইলেও কখনো ওই বাড়ি ফিরিয়ে দেব ভাবিনি আমি, অথচ ভাগ্য দেখো আজ তাই করতে হচ্ছে। তবে তোমার সাথে আমার সম্পর্ক দূর হবে না কখনো। মায়ের ছায়া হিসেবে দূর থেকে হলেও আমাকে কাছে পাবে তুমি। অনেক বড় হও তুমি, জীবনে অনেক সুখী হও। আমার ছেলের সাথে থাকতে না পারলে অন্য স্বামীর ঘরে সুখী হও, আমি দোয়া দিলাম তোমাকে। এমন আরও কত কি বলে গেলেন তিনি। প্রিয়তা নীরবেই সব শুনে গেল। অন্য স্বামীর ঘর কথাটা কানে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। সে সত্যি কি কখনো দ্বিতীয় বিবাহে আবদ্ধ হবে? এত কিছুর পরও পুরুষ জাতিকে বিশ্বাস হবে তার? জানে না প্রিয়তা। সে কোনো জবাব দিল না, কেবলই লেপ্টে রইল মাতৃতুল্য শাশুড়ির বুকে। সে যাওয়ার সময় শাশুড়ির মায়ের হাত ধরে নিচু স্বরে বলল, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলাম মা। সংসারে এই 3টে বছরে আপনাকে পেয়ে মনে হয়েছিল মায়ের অভাব ঘুচে গিয়েছে। আপনি আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন, কখনো শাসনও করেছেন। আমি যদি উত্তরে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন মা, আসি। কথাটা বলে বেরিয়ে আসে সে। সাথে পেছনে জামেলা বানুও এগিয়ে আসে। ড্রয়িং রুমে এগিয়ে আসতেই দেখতে পায় সুমি কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখে এগিয়ে যায় প্রিয়তা। ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে ভাবি? প্রিয়তার প্রশ্নে সুমি সচকিত দৃষ্টিতে তাকায়। মলিন কণ্ঠে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ তাহলে? জবাবে প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, ভাবি, যার উছলায় এই বাড়ি থেকেছি সে মানুষটাই যখন চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। সুমি জবাবে দ্বিধা করে বলে, কিন্তু তুমি তো বললে নিজের অধিকার ছাড়বে না। তুমি না গেলে তো জোর করে কেউ তোমাকে ডিভোর্সও দিতে পারবে না। আর ডিভোর্স না হলে তোমার বরের নীলির সাথেও বিয়ে হবে না। সুমির এহেন কথায় দুঃখ মিশ্রিত হাসি দেয় প্রিয়তা। অতঃপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে বলে, এসব করতে হলে তো ওনার সাথে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ করে আমি জয়ী হয়ে গেলেও পরবর্তীতে কি কোনো ফায়দা হবে বলো? সুমি এবার ক্যাবলার মতো চেহারা করে বলল, তোমার সংসার তো টিকে যাবে, এর চেয়ে আর বড় কোনো ফায়দা হয় বলো? জবাবে তাচ্ছিল্যের হাসি হাসে সে। অতঃপর দায়সারা কণ্ঠে বলে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা যায় ভাবি, কিন্তু যুদ্ধের দ্বারা একে অপরের সাথে আবদ্ধ হয়ে সংসার করা যায় না। এভাবে যুদ্ধ করে সংসার টিকলে পরবর্তীতে আমার জীবন অতিবাহিত করা কঠিন হয়ে যাবে। বিচ্ছেদের পর সুখে বা দুঃখে একা ভালো থাকা যায়, কিন্তু অন্যের মাঝে এভাবে জোর করে এমন পরিস্থিতিতে সংসার টিকিয়ে ভালো থাকা যায় না। আর আমি চাইও না এভাবে থাকতে। সুমি এবার নীরব হয়ে গেল। সত্যি জোর করে কখনো সংসার হয় না, আর হলেও সেটা প্রতি মুহূর্তে অবজ্ঞার যন্ত্রণা ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু সে চাইছে এই মেয়েটির ঘর না ভাঙুক। এমন মিষ্টি একটা মেয়ে, এতদিন একসঙ্গে ছিল, এরা অবিচ্ছেদ্য না হোক। নিজেদের মাঝের বন্ধনটাকেও ছিন্ন করতে ইচ্ছে করছে না তার, কিন্তু চাইলেও কি আর এই বাঁধন ধরে রাখা যাবে? যেখানে সুতোর টান সেখানেই যে ছিঁড়ে গেছে, সেখানে তাদের দুই জায়ের বিনা সুতোর বন্ধন টিকবে কিভাবে? এই মায়ার বন্ধন হয়তো ত্যাগ করতেই হবে। তপ্ত শ্বাস ছাড়ল সে। মলিন কণ্ঠে বলল, তোমাকে অনেক মনে পড়বে প্রিয়তা, খুব 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 মনে পড়বে। কথাটা বলতে গিয়ে গলা ভিজে এলো তার। প্রিয়তা সেটা লক্ষ্য করে এগিয়ে গেল সুমির কাছে। ওকে সান্ত্বনা দিতে কাঁধে হাত রেখে বলল, আরে আমি তো চোখের আড়াল হচ্ছি না, এই পাশের বিল্ডিং, মনে পড়লে চলে এসো। মাথা ঝাঁকালো সুমি। প্রিয়তা আর কিছু বলল না।
সেখানে এসে উপস্থিত হলো প্রান্ত। সে প্রিয়তার দিকে হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমার কাছে দে। কথাটা শুনে চুপচাপ ভাইয়ের হাতে ব্যাগটা এগিয়ে দেয় প্রিয়তা। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসতে নিয়ে লক্ষ্য করে একটু দূরে দাঁড়িয়ে থাকা উপমাকে। সে কেমন ব্যঙ্গ করে হাসছে তাদের দেখে। সেই হাসি দেখেই শরীর জ্বলে ওঠে প্রিয়তার। সে দৃষ্টি নামিয়ে ফেলল। অতঃপর সবাইকে ডিঙিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রয়িং রুমে দাঁড়ানো বড় ভাসুরকে দেখেও যেন দেখল না সে। লোকটা তার বইয়ের রেপ্লিকা। তাদের বিয়েতে ঘোর বিরোধ ছিল এই লোকের। নিজের বইয়ের মতোই তাদের এই বিচ্ছেদ এই লোককেও যে আনন্দিত করেছে তা তার ভঙ্গিমাতেই স্পষ্ট। অথচ তারই আরেক ভাই তামিমকে দেখে মনে হচ্ছে এমন ঘটনায় চরম লজ্জিত। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা একে একে সবাইকে দেখে শাশুড়ি ও সুমির পাশে তার কাছ থেকেও বিদায় নিচ্ছিল। তারপর আর দেরি করেনি সেখানে। যত দ্রুত সম্ভব অল্প সময়ে প্রিয়তা বিদায় নিল সবার থেকে। কি যেন মনে করে নিচে এসে উপরে ফিরে তাকালো একবার। এই বাড়ির চৌখাট হয়তো আর কখনো মাড়ানো হবে না তার, প্রতিবেশী হওয়ার খাতিরে ও না। তাই শেষবার মুখস্থ করে নিল বাড়িটাকে। শেষবারের জন্য তাকালো 5 তলার তাদের ঘরটার দিকে। এখনো কতটা প্রাণবন্ত ঘরটা, অথচ বিদায় নিচ্ছে তার মাঝ থেকে থাকা একটা প্রাণ। হঠাৎ দমবন্ধ হয়ে আসে তার। কেমন তিক্ত এক অনুভূতি গলা টিপে ধরে যেন। এই বাড়ির প্রত্যেকটা ইট সিমেন্ট অসহ্য লাগে। সেখানে ভালোবাসার বিচরণ থেকেও ভালোবাসার মানুষটি নিজে থাকে না। সেখানে থাকাটা যতনার। ছুটে পালালো সে এই যতনা চিরে। হাঁটা দিল সামনের পথে। এই তো পাশের বিল্ডিং, এই তার ভাইয়ের বাসা। অথচ এইটুকু দূরত্ব অতিক্রম করতে পারছে না সে। শেষ যাত্রা ভার তার অন্তরের সাথে দেহের চাপও ধরেছে হয়তো। সে পা ফেলতে পারছে না, তবুও জোর কদম চালালো সে। বাড়ির প্রায় কাছাকাছি আসে। প্রান্ত নিজ বোনের পানে তাকিয়ে দেখল। সে জানে একে নিয়ে বাসায় ঢুকলে আরেক দফা ঝড় বয়ে যাবে এই মেয়ের ওপর দিয়ে। তাই সে বোনকে শক্ত করে সাহস জুগিয়ে বলল, শোন প্রিয়তা, নিজের সাথে যাই হয়ে যাক কখনো ভেঙে পড়বি না। মন যদি দুর্বলও হয় বাইরে তা প্রকাশ করবি না। কেননা এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর, নরম কাঠে বল দেখায় এরা। তুই যদি নিজের মনের দুর্বলতা প্রকাশ করিস তোকে আর কখনো সবল হতে দেবে না কেউ, বরং বারবার ভেঙে ফেলায় মত্ত হবে। এটা সব স্থানে সমানভাবে প্রযোজ্য, মনে রাখিস। ভাইয়ের কথাগুলো প্রিয়তা স্পষ্ট বুঝল কিসের ভয় পাচ্ছে প্রান্ত। আরেক দফা ধকল যে তাকে সইতে হবে তার জন্য প্রস্তুত করার ইঙ্গিত এটা। তার চেয়ে ভালো আর কে জানে। সে তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে হেয়ালি করে বলে উঠল, শক্ত থাকলেও কি কেউ ভাঙা বাদ দেয় ভাইয়া? আব্বু আম্মু মারা যাওয়ার পর তো কম শক্ত ছিলাম না আমরা, তবুও কি ভাঙার চেষ্টা কেউ বাদ দিয়েছে? তবে কি লাভ এই শক্ত থাকার অভিনয় করে? প্রান্ত প্রত্যুত্তরে ধাতস্থ কণ্ঠে বলল, ভাঙার চেষ্টা করলেও কি ভাঙতে পেরেছে আমাদের? আমরা তো নিজের পাওনা বুঝে নিয়েছি। যদি ওই অভিনয়টুকুও না করতাম তবে মাথার ছাদ থাকতো না আমাদের। এই বিল্ডিংয়ে জায়গা হওয়া তো অনেক দূর। কথাটা শুনে নীরব হয়ে গেল প্রিয়তা। সত্যি, তখন যদি সব দিক থেকে ধেয়ে আসা তীরগুলো বিপরীতে সিনার টান করে না দাঁড়াতো তারা, তবে এভাবে নিজেদের পাওনা পাওয়া হতো না। এজন্যই হয়তো শক্ত থাকতে হয়। প্রিয়তা আর কিছু বলল না, কিন্তু তার ভাই তাকে শক্ত থাকতে বলল। সে কি তখনের মতো শক্ত থাকতে পারল? না, পারেনি প্রিয়তা। যন্ত্রণার পাহাড়ে পুরাতন যন্ত্রণাগুলো যোগ হচ্ছে যেন। মায়ের মুখ মনে পড়ছে,
ছোট থেকে করা কষ্টগুলো মনে পড়ছে। সেই সাথে তায়েবের পাশে নীলির অবস্থানের কথা মনে পড়ছে। সব কিছু ভারে মনটা ভেঙে আসছে তার। সে রেশ চেহারায় ফুটে উঠছে। সেটা লক্ষ্য করে প্রান্ত বলল, তুই কি তায়েবের জন্য কষ্ট পাচ্ছিস প্রিয়? ভাইয়ের প্রশ্নে সম্বিত ফিরে তার। নিজেকে দ্রুত ধাতস্থ করে নেয় সে। গম্ভীর কণ্ঠে বলল, কই না তো। প্রান্ত বিচক্ষণের ন্যায় বলে, কিন্তু তোর চেহারা তো বিধ্বস্ত, চোখেও ভিন্ন কিছু বলছে। প্রত্যুত্তরে নিশ্চুপ রয় প্রিয়তা। প্রান্ত কিছু সময় চুপ থেকে খানিকটা দ্বিধা করে বলে, তুই ভালোবাসিস তাকে? প্রিয়তা এবার চোখ ফিরিয়ে নেয়। নিস্পৃহা কণ্ঠে বলে, মন বেসেছিল হয়তো, কিন্তু এখন তা ভেঙে গেছে। বিয়ের 3 বছরে নিজের স্বামীর সাথে কোনো স্বাভাবিক সম্পর্কে জড়াতে পেরেছ কখনো? সব বউরা তার স্বামী আকর্ষণ পেতে সেজেগুজে শাড়ি পরে ঘুরে বেড়ায়, স্বামীর মন মতো চলাফেরা করে। কিন্তু তোমার বেলায় কখনো করেছো এসব? করেছো তো শুধু বাড়াবাড়ি। কিভাবে স্বামীর থেকে পালিয়ে বেড়ানো যায়, স্বামীকে লোকের সামনে লজ্জায় ফেলা যায়, অপদস্থ করা যায়, এইসব নিয়েই থেকেছো শুধু। এমন করলে সংসার টেকে কারোর? শুধু বিয়ে হলেই হয় না প্রিয়তা, বৈবাহিক সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখার চেষ্টাও করতে হয়। মেয়েরা তার স্বামীকে চোখে হারাতে ব্যস্ত হয়, কিন্তু তুমি তো তার দৃষ্টি থেকে পালিয়ে বেরিয়েছ। তোমার বর তোমাকে ডিভোর্স দিতে চাইবে না তো কি করবে? বিয়ে করে বউরূপী বোন পালবে? ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে শেষ যাত্রা শেষে ভাইয়ের বাড়ি এসে পা রাখতেই তার ভাবি এসব বলে বকবক করে যাচ্ছে। প্রিয়তা আগে থেকেই জানতো এমন কিছুই হবে, তাই তেমন প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। শুনেও যেন কিছু শোনায়নি এমন গা ছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কিন্তু পাশে থাকা প্রান্ত ধমকের সুরে বলল, তুমি থামবে বিন্দু? মেয়েটা এমনিই সংসার ভাঙার যন্ত্রণায় পুড়ছে, তাকে আর পুড়িও না। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের কাজে যাও। স্বামীর কথায় তার দিকে কড়া চোখে তাকালো বিন্দু। সে প্রতিবাদ করে বলল, আমি থামবো কেন? ভুল কিছু বলেছি আমি? তোমার সাথে এমন করলে তুমিই কি আমাকে সংসারে টিকিয়ে রাখতে না? তাহলে তোমার বোন বলেই কি তার বেলায় নিয়ম পাল্টে যাবে? প্রান্ত বিরক্ত হয়ে বলল, নিয়ম পাল্টানোর কথা কে বলেছে? পাল্টালেও বা কোথায়? সেই তো চলেই এসেছে। বিন্দু তাচ্ছিল্য করে বলল, স্বামীর ভাত তো আর খাওয়ার মুরদ নেই, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবার খেতে এসেছে। কথাটা শুনে রাগে ফুঁসে উঠল প্রান্ত, সাথে প্রিয়তা গা জ্বলে উঠল। সে আর নিশ্চুপ থাকতে পারল না। প্রান্ত পাল্টা জবাবে কিছু বলতে যাবে তার আগেই প্রিয়তা কথার টোন নিয়ে বলল, ভুল বললে ভাবি, আমি আমার ভাইয়ের টাকায় খেতে আসিনি, উল্টে তোমরা আমার টাকা ভাঙিয়ে খাচ্ছ। আমার আব্বুর তো কম ছিল না, আর কম নেইও। আইন মোতাবেক সেসবের ভাগিদার আমিও, সেটা মনে রেখো, যেটা সম্পূর্ণ এখন তোমরা ভোগ করছো। কথাটা শুনে অপ্রত্যাশিত এক ধাক্কা খেল বিন্দু। চেহারার ভঙ্গিমা বদলে গেল তার। প্রিয়তা যে এমন কিছু বলবে তা তার ধারণাই ছিল না, তাই থমকাতে বাধ্য হলো সে। কিন্তু পরক্ষণেই আবার নিজেকে পূর্বের রূপে ফিরিয়ে নিয়ে বলল, এ বয়সে কোন মেয়ে তার বাবার সম্পত্তির অংশ নেয়? সব ছেলেরাই ভোগ করে, মেয়েদের জন্য ওসব শেষ বয়সের পাওনা। তাই তোমার এখন এসব বলা অযৌক্তিক। এবার প্রিয়তা ব্যঙ্গ করে হেসে জবাব দেয়, এটা কোনো সংবিধানে লেখা আছে বলতে পারবে ভাবি? আমার জানা মতে তো বাবা মার যাওয়ার পরই সব সম্পদের ওয়ারিশ আমি হয়েছি। আমার যখন খুশি তখন আদায় করতে পারবো, কেউ বাধাও দিতে পারবে না এতে। প্রিয়তার এহেনো জবাবে কিছুটা দমে যায় বিন্দু। চোখ দুটো সরু করে কণ্ঠ কিঞ্চিত নামিয়ে বলে, স্বামীর কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছে সম্পত্তির ভাগ নিতে। প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলল, কেউ যদি বাধ্য করে তবে নিজের ভাগ তো বুঝে নিতেই হবে। আর তারা যদি বাড়াবাড়ি না করে তবে আমারও এখন এইসব চাই না। আমার কেবল শান্তি চাই। এখন ভেবে দেখো কি করবে। কথাটা বলে নিজের ঘরে চলে গেল প্রিয়তা। আর
বিন্দু একদম নিশ্চুপ হয়ে গেল। স্বার্থে টান পড়বে ভাবতেই দমে যেতে বাধ্য হলো সে। চুপসে যাওয়া মুখ নিয়ে রান্নাঘরে এগিয়ে গেল সে। প্রান্ত এসব দেখে তপ্ত শ্বাস ছাড়ল। সে একা সব সম্পদ ভোগ করছে। প্রিয়তার মুখে এমন কথা শুনে বুকে খানিকটা চোট লাগলেও স্বস্তিও পেল খানিক। সে নিজেই তো প্রিয়তাকে শক্ত হয়ে সব আঘাত প্রতিহত করতে বলেছিল। প্রিয়তা তো এর জন্যই এসব বলল। সে যে ভেবেই হোক তাতে সফল হয়েছে এই ঢের। প্রান্ত জানে এসব না বললে বিন্দু এত সহজে থামতো না। আর এসব শোনার পর বিন্দুও আর প্রিয়তাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, তার সাথে খারাপ আচরণ করবে না। এত সম্পত্তির দখলদারিত্ব কেই বা ছাড়তে চায়? এর চেয়ে ভালো সে ননদকে মেনে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরটায় চলে এসেছে প্রিয়তা। দরজা খোলাই ছিল। সে দেখতে পেল সে ও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিল কোনো কিছুই তেমন নেই। নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বিন্দু। এমনকি ফার্নিচারগুলোও জায়গা বদল হয়েছে। এখানে যে সবটাই বিন্দুর আধিপত্য তা বোঝাতে যেন এই চেষ্টা। প্রতিবারই এমন করে বিন্দু। প্রিয়তা আসবে কেবল গেস্টের মতো, এটা বুঝিয়ে ছাড়ে। প্রিয়তা কাবার্ড খুলে দেখল সেখানেও বিন্দুর কাপড় চোপড় স্থান পেয়েছে। সে সেগুলোকে একপাশে সরিয়ে নিজের ড্রেসগুলো রাখার জায়গা গুছিয়ে ফেলল। তারপর সঙ্গে নিয়ে আসা সব কিছু গোছাতে শুরু করলো। সব কিছু নিজের সুবিধা মতো গুছিয়ে গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিল সে। কিছুটা বিশ্রাম দরকার। এই বিশ্রাম নেওয়ার সুযোগে মস্তিষ্ক লাই পেয়ে উঠল। আবারও যন্ত্রণাময় ঘটনাগুলো টেনে টেনে স্মৃতিরূপে সজাগ করে দিল নিজ দায়িত্বে। সেই স্মৃতির দহনে চোখে জ্বালা করে উঠল প্রিয়তার। এই চোখই তো সে কাউকে নিয়ে স্বপ্ন সাজালো, বুক উজাড় করে ভালোবাসলো, অথচ এই চোখেই এখন যন্ত্রণার বিচরণ। প্রিয়তার দু চোখ ছাপিয়ে যন্ত্রণা উপচে পড়ল। সারাদিন শক্তের খোলসে আবদ্ধ থাকা কন্যা নরম হয়ে এলো, ভেঙে পড়ল তাকে সোজা করে রাখার মিথ্যা কাঠামো। অঝরে কাঁদতে লাগলো সে। কেন বারবার তার সাথে এমনটা হয়েছে? তার প্রাপ্তির খাতায় কেন শেষ পর্যায়ে এসে প্রতিবার শূন্য হয়েছে? সে তো সবসময় খুব যত্নে জীবনের সমীকরণ মিলাতে চায়, তবে কোথায় তার ভুল থাকে? সে জানে এবারের ঘটনায় তার ভুল হিসেবে কোনটা সবার দৃষ্টিতে পড়ে। তার ভাবির কথাগুলো একজোটে ভুল হিসেবে উপস্থাপন করবে সবাই। কিন্তু সেগুলো কি আসলেই ভুল? ওইটুকু বয়সে যখন সে স্বামীই বুঝতো না, স্বামীর মনোরঞ্জন করতো কীভাবে, এটা মানুষজন কেন বুঝে না? তায়েব্বই বা কেন বোঝেনি? নিজেই নিজেকে প্রশ্ন করে সে, কিন্তু কোনো উত্তর পায় না। কেবল দু চোখ বেয়ে পানি গড়ায়। চোখের পানি ও মনের দুঃখ একাকার হয়ে যায়। ক্রমাগত কান্নায় ক্লান্ত ভর করে শরীরে। এভাবে একসময় সে ঘুমিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঘড়িতে 8টা বাজে। বেশ কিছু সময় অনেক কিছু ভেবে বিন্দু উকি দিল প্রিয়তার ঘরে। এই নিয়ে 3বার এ ঘরে উকি দিয়েছে সে, কিন্তু প্রিয়তা ঘুমে থাকায় ফিরে যেতে হয়েছে প্রতিবার। কিন্তু সে এবার সজাগই আছে, তাই এ যাত্রা ফিরে না গিয়ে ঘরে ঢুকলো বিন্দু। প্রিয়তা ভাবির দিকে তাকিয়ে দেখে কেমন দ্বিধা করছে বিন্দু। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে? জবাবে বিন্দু বলে উঠল, রাত হয়ে গেছে, দুপুরে তো না খেয়ে ঘুমালে, এখন কয়টা খেয়ে নাও, তোমার জন্য আগে ভাগে রান্না করেছি। বিন্দুর দিকে তাকিয়ে মিথ্যা হাসি দিল প্রিয়তা। বিন্দুর কণ্ঠ এখন একদম নরম। সে বুঝে গেল তখনের দেওয়া ডোজ কাজ করেছে। মানুষ আসলে শক্তের ভক্ত আর নরমের জম। সে তখন শক্ত হয়েছে বলেই বিন্দু এত নরম হয়েছে। সে ধাতস্থ কণ্ঠে বলল, যাও আসছি। কথাটা বলে হাদিস বইটা রেখে উঠল প্রিয়তা। এখানে এসে কষ্টগুলো বুকে চেপে ধরেছিল তার, তাই মন না চাইলেও হাদিস বই নিয়ে পড়তে বসেছে সে। সামনের বছর তার এইচএসসি পরীক্ষা, কিন্তু তখন বিষাদের মুহূর্তে একাডেমিক বইগুলো সঙ্গে নিয়ে আসার কথা মাথায় ছিল না। সেগুলো নিয়ে আসলে হয়তো একাডেমিক বই নিয়ে বসতো।
তবে দুঃখ ভোলার মাধ্যম হিসেবে এই হাদিস বইটাও মন্দ লাগছে না, বরং এর মাঝে উল্লেখ করা সাহাবীদের ছোট ছোট সংগ্রাম ও কষ্টের গল্পগুলো নতুন দমে অনুপ্রেরণা দিচ্ছে তাকে। কষ্ট ভুলতে পারছে সে। সাহাবীরা আগে কত কষ্ট সহ্য করেছে, সেই তুলনায় তার দুঃখগুলো অতি সামান্য। বিয়ের পর পড়া বাদ যায়নি তার। জামাই শিক্ষিত, বউকেও শিক্ষিত হতে হবে, এই যুক্তিতেই তায়েব্য তার পড়ায় জোর দিয়েছিল। বিয়ের পর সংসারের কাজ তার উপর না চাপিয়ে পড়াশোনা চাপিয়ে দিয়েছিল তার স্বামী। আর তায়েব্যের সিদ্ধান্তের ওপর ও বাড়ির কেউ কিছু বলার সাহস পায়নি। লোকটা একটু বেশি জেদি কি না? সেই সুবাদে লেখাপড়া বেশ ভালোই চলেছে প্রিয়তার। সংসার করেও নিয়মিত স্কুল কলেজ করেছে। এইচএসসিতে সব বিষয় A+ পেয়েছিল সে। তারপর তাকে কলেজে ভর্তি করা হলো, এটাও তায়েব্যের ইচ্ছায়। সে তখনও বিদেশে চলে গেছে, কিন্তু প্রিয়তা খেয়াল রাখা অব্যাহত ছিল। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। জীবন কখন কোন দিকে মোড় নেয় তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না, জানতে পারে না। আমাদের আগে থেকে কিছু জানা থাকে না পরে কি হবে। সেই কি কখনো জানতো তায়েব্য তার জীবনসঙ্গী হবে? কিন্তু হয়েছিল তাই। সেই আধ পরিচিত মানুষটা হুট করে একদিন তার স্বামী রূপে হাজির হয়েছিল, আবার হুট করে সে জীবন হারিয়ে যাচ্ছে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর এগিয়ে গেল খাবার টেবিলে। বিন্দু অনিচ্ছাতে হলেও বেশ সমাদর করছে তাকে, এটা সেটা তুলে দিচ্ছে। তখনের বাঘিনী বিন্দু এখন নরম হয়ে তার ক্ষতে মলম লাগাচ্ছে। মেকি কণ্ঠে সে বলছে, এখন খেতে মন চাইবে না তোমার, এটা স্বাভাবিক, কিন্তু জানো তো এখনই তোমার নিয়ম করে খেতে হবে, তাহলে না হলে মন শক্ত রাখবে কিভাবে? পেট ভরা থাকলে দুঃখও কম লাগে জানো, না খেলে কিন্তু চিন্তায় ও পুষ্টি ঘাটতিতে শরীর পড়ে যাবে। তাছাড়া ডিভোর্স তো এমন কিছু নয় যার জন্য না খেয়ে থাকতে হবে, তাই না? কত মেয়েরই ডিভোর্স হয়, পরে আবার ভালো ছেলের সাথে বিয়েও হয়, সে সংসারেও কিন্তু তখন সুখী হয়। আর এটাই নিয়ম। প্রথম ঘর অনেকের ভাঙলেও দ্বিতীয় ঘরটি টিকে থাকে বেশিরভাগের। বেশ সুখেই থাকা যায় দ্বিতীয় ঘরে। তুমিও সুখী হবে দেখো। বিন্দু হঠাৎ এত মধুর কথা জাল কেন বিছিয়েছে তা এতক্ষণে বুঝল প্রিয়তা। শান্ত ব্রেনে এখন যে তাকে আরেক বিয়ের ব্যবস্থা করে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে তা ঢের বুঝল। এতে বিন্দু সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রিয়তা এ বাড়ি থেকে বিদায় হবে ঠিকই, কিন্তু সম্পদ এখন ভাগ করে দিতে হবে না। বেশ ভালো পরিকল্পনা করেছে তার ভাবি। সে খানিকটা আড়ালেই হাসল। তারপর শান্ত কণ্ঠে বলল, দ্বিতীয় সংসারে সবাই সুখী হয় না ভাবি, বরং মুখ বুজে সেসব বিষয় সহ্য করে যায়, যা প্রথম সংসারে কোনো মেয়ে করেনি। সে খারাপ এটা না শোনার জন্যই হাজারো কষ্ট সয়ে দ্বিতীয় ঘর করে প্রত্যেক নারী। হ্যাঁ, ব্যতিক্রম থাকে না তা বলছি না, অনেকে হয়তো সুখী হয়, কিন্তু আগের থেকে তার নিশ্চয়তা দেওয়া যায় না। তাই এমন ফালতু চিন্তা বাদ দাও। প্রিয়তার এমন কথাই সচকিত হয় বিন্দু। থমথমে গলায় জিজ্ঞেস করে, এটাকে ফালতু চিন্তা মনে হলো তোমার? প্রিয়তা জোর দিয়ে বলল, অবশ্যই ফালতু চিন্তা। এবার বেশ অবাক হলো বিন্দু। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তার মানে কি বলতে চাইছো তুমি? সে নিস্পৃহ কণ্ঠে জবাব দিল, তুমি যেটা বুঝেছো সেটাই, আমি আর কখনো বিয়ে করব না। একটা মেয়ে মানুষ কখনো সারা জীবন একা চলতে পারে? বিস্মিত অভিব্যক্তিতে জবাব তার। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, সবাই একা চলে ভাবি, আশেপাশের সবাই কেবল খানিক পথের সঙ্গী হয় মাত্র। মাঝপথে অনেক সঙ্গীর বদল হয়, হারিয়ে যায়, কিন্তু জীবনটা যার তার সারা জীবন ওভাবেই পড়ে থাকতে হয়, হোক ভিন্ন সঙ্গী সহিত অথবা একা। জীবন কেটেই যায়, কিন্তু আমি কেবল জীবন কাটানোর জন্য বাঁচতে চাই না। আমি আমার নিজের সবটা দিয়ে ওসব মানুষগুলোকে ভালো রাখার জন্য বাঁচতে চাই, যাদের জন্ম থেকেই একা চলতে হয়। ফুটপাতে অসহায় বাচ্চাদের জন্য কিছু করে যেতে চাই আমি। এতে কেউ আমাকে সাপোর্ট না দিলেও আমি নিজের সিদ্ধান্তে অটল থাকব। কথাটা বলে খাবার শেষ করে উঠল প্রিয়তা।
বিন্দু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এই মেয়ে দেখি তালাকপ্রাপ্ত হওয়ার আগেই উচ্ছন্নে গেল। প্রিয়তা সেসব উপেক্ষা করেই চলে গেল। চলবে।